আচ্ছা দেখো, আমরা হচ্ছে লাস্ট ক্লাসে তোমাদের 4.2 মানে বৃত্তের যে সেকেন্ড চ্যাপ্টারটা 4.2 ওই চ্যাপ্টারের থিওরিগুলো দেখছিলাম। এখানে তোমাদের খুব বেশি থিওরি ছিল না, মেইনলি স্পর্শক নিয়ে কথাবার্তা ছিল। সো আজকে চলো আমরা ম্যাথগুলো শুরু করি 4.2 এর। আমরা মেইনলি এসইও মেথডটা করে দিয়েছি। সো এসইও মেথড যদি করা হয়ে যায় তোমরা বাকিগুলো নিজেরা করবা, মানে তোমাদের রূপন্তী বা কেতাব স্যার যেটা, এগুলো বুয়েটের জন্য কেতাব স্যার অবশ্যই। সো এখন 4.2, সো এখানে দেখো 4.2 এর এসইও স্যারটা যদি আমি পড়াই, তবে ম্যাক্সিমাম কলেজে দেখা যায় এসইও স্যার বইটা প্রিফার করে। মানে এটা যদি তুমি ফুললি পারো বাকিগুলো অত কঠিন লাগার কথা না। আচ্ছা যাই, দেখো এখন দেখো 4.2 যদি শুরু করি, যে প্রথম অঙ্কটা কী বলছে, যে প্রমাণ করো যে 3x + 4y - 38 = 0, রেখাটি x² + y² - 6x - 2y = 15 বৃত্তকে স্পর্শ করে স্পর্শবিন্দুটি নির্ণয় করো। সো স্পর্শবিন্দু নির্ণয় করতে বলছে, আর হচ্ছে প্রমাণ করতে বলছে এই রেখাটি ওকে স্পর্শ করে। সো এটা দেখো, আমরা কিন্তু একদম থিওরি বর্ণার সময় প্রথমে এটা দেখছিলাম। এটা আমরা দুইভাবে দেখছিলাম, যে একটা সরলরেখা একটা বৃত্তকে স্পর্শ করে, এটা শর্ত দেখছিলাম। সো দুইভাবে তুমি দেখাতে পারো। যেমন আজকে হচ্ছে আমরা এরকম, এটা হচ্ছে আমাদের এসইও স্যার করবো আজকে চ্যাপ্টার 4.2। সো এখন দেখো, এটা আসলে আমাদের 1 নম্বর অঙ্কটা যদি দেখো, তোমাকে এখানে তোমাকে একটা বৃত্ত আর একটা সরলরেখার সমীকরণ দেওয়া আছে। সো ধরো এরকম একটা বৃত্ত দেওয়া আছে, ফোর পয়েন্ট টু। আসলে তোমাদের ম্যাথ যদি বেশি ওরা দেয়, বাট এখানে তোমার টপিকগুলো আর কি কম, স্পর্শক দিয়ে দেখা যায় ম্যাক্সিমাম অঙ্ক 80-90%। সো এই জন্য আর কি এটা একটু তাড়াতাড়ি শেষ হয়ে যাবে, কয়েকটা টাইপের ম্যাথ দেখলে তোমাদের চ্যাপ্টার শেষ। এবং এটা হচ্ছে আমাদের ধরো একটা বৃত্তের কেন্দ্রটা। সো এটা বৃত্তের কেন্দ্র সি। সো এখন একটা বৃত্তের সমীকরণ দিচ্ছে এরকম, আমাকে বলছে x² + y² - 6x - 2y - 15 = 0। হ্যাঁ, এটা হচ্ছে আমার 1 নং একটা বৃত্ত। আর তোমাকে কি করছে, যে দেখো আমার যদি একটা বৃত্তের সমীকরণ দেওয়া থাকে, অবশ্যই আমি কেন্দ্র আর ব্যাসার্ধ কিন্তু জানি। সো এটার কেন্দ্র বের করতে গেলে তুমি -2 দ্বারা x এর সহগে ভাগ করো, তাহলে 3,1 এটা হচ্ছে বৃত্তের কেন্দ্র। -2 দ্বারা ভাগ করলে আমার ব্যাসার্ধ কী হবে, ব্যাসার্ধ আমি জানি, কারণ সমীকরণ দিলে এই দুইটা জিনিস আমি জানি। তাহলে g² + f² - c, তাহলে 9, এটা হবে 9 + 1, এখানে হচ্ছে মাইনাস মানে +15, ঠিক আছে। সো এটা হচ্ছে 25 আসলে তোমাদের r = ব্যাসার্ধ আসছে 5 একক। সো ব্যাসার্ধ আমি জেনে গেলাম। এখন আর একটা সরলরেখা দেওয়া আছে। সো এখন বলছে যে দেখাও যে এই সরলরেখাটি বৃত্তকে স্পর্শ করে, ঠিক আছে। স্পর্শ করলে এরকম হবে, ধরো আমি এই দিক দিয়ে স্পর্শ করলে, এটা একটা রাফ ছবি, রিয়েল ছবি না, আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে রাফ ছবি আঁকি। এটা হচ্ছে আমার ধরো স্পর্শকটা, এই স্পর্শকের সমীকরণ বা সরলরেখার সমীকরণ এরকম দিচ্ছে, যে 3x + 4y - 38 = 0। এটা ধরো আমার 2 নং সরলরেখা। সো এখন তোমাকে বলছে এটা দেখাতে হবে আমার এই সরলরেখাটা এই বৃত্তটাকে স্পর্শ করে। আর 2 নম্বরে আমাকে বলছে যে এই স্পর্শবিন্দুটা নির্ণয় করে, যদি স্পর্শ করে থাকে। এখন আমি আগেই বলছি যে আমরা তোমাদের এটা হচ্ছে দুইভাবে করতে পারি আর কি। সো এখন দুইভাবে কীভাবে করতে পারি দেখো, মানে সরলরেখাটা বৃত্তটাকে স্পর্শ করতেছে, এটা হচ্ছে আমি দুটো, একটা হচ্ছে তোমার সরলরেখার সমীকরণ দিয়ে, আর 2 নম্বর হচ্ছে আর ওই সরলরেখার যে লম্ব দূরত্ব ছিল ওইটা দিয়ে। সো সরলরেখার সমীকরণ দিয়ে কীরকম, যেমন আমি আগেই বলছিলাম যে আমরা এই বৃত্তের সমীকরণকে আর এই সরলরেখার সমীকরণকে সমাধান করব।
সো সমাধান করে যে দেখবো যে আমার এখানে একটা সমাধান আসছে, মানে আমি যদি একটা কাজ করি এখান থেকে আমি এক্স বা ওয়াইয়ের মান নিয়ে এখানে বসাই, তখন আমি একটা দ্বিঘাত সমীকরণ পাবো। সো ওই দ্বিঘাত সমীকরণকে আমি সমাধান করলে আমার কি একটা মান পাওয়া যায়। আমি এটা কিন্তু তোমাদের থিওরির সময় পড়াইছিলাম। সো এখন কথা হচ্ছে, যদি আমার একটা সমাধান আসে তখন আমি বুঝবো আমার বিন্দু কিন্তু একটা। সো একটা বিন্দু পাওয়া মানে কি, মানে ধরো তুমি একটা এক্সের মান পাইলা বা একটা ওয়াইয়ের মান পাইলা, তখন আমি এই সমীকরণ বসায় বাকি এক্স বা ওয়াইয়ের মানটা বের করবো। সো তার মানে আমার একটা সমাধান আসতেছে। একটা সমাধান আসা মানে কি, একটা বিন্দু পাওয়া। সো একটা বিন্দু পাওয়া মানে হচ্ছে অবশ্যই আমার কি এই সরলরেখাটা এই বৃত্তটাকে স্পর্শ করবে। যদি আমি দুইটা বিন্দু পাইতাম তাহলে কি হতো, এই সরলরেখাটা এই বৃত্তটাকে ছেদ করতো, কারণ আমি জানি স্পর্শ বিন্দু হয় একটা আর ছেদ বিন্দু হয় দুইটা। সো এখন এই মেথডে করলে আমার সমস্যা কি, সমস্যা হচ্ছে মাঝে মাঝে সমাধানটা অনেক কঠিন হয়। কারণ দেখো এটা হচ্ছে বৃত্তের সমীকরণ, এটা হচ্ছে আমার সরলরেখার সমীকরণ। আমি এখান থেকে এক্স বা ওয়াই মান নিয়ে এখানে বসাবো, তখন আমার একটা দ্বিঘাত সমীকরণ আসবে। সো মাঝে মধ্যে দেখা যায় যে খুবই কঠিন লাগে, বুঝতে পারছো? তো এই জন্য আমরা চেষ্টা করি যে তোমাদের সেকেন্ড মেথডে করার জন্য। সো ফার্স্ট মেথডটা কঠিন এই জন্যই কারণ আমার এখানে দ্বিঘাত সমীকরণ আসে। সো দ্বিঘাত সমীকরণে মানে কাহিনী হয় কি, যে যখন দ্বিঘাত সমীকরণটা আসে, সো দ্বিঘাত সমীকরণটা আমরা জেনারেলি জানি যে ওইখানে মানটা আসলে দুইটা মান আসার কথা আর কি, কিন্তু দেখা যাবে তুমি যখন সমাধান করবে তখন দুইটা মান আসবে না। তখন আর কি মানে দুটি না আসে, তুমি দেখবে একটা হোল স্কয়ার আসতেছে। হোল স্কয়ার আসার অর্থ হলো মান আসবে একটা, কারণ একটা সামথিং হোল স্কয়ার ইকুয়াল টু 0। সো তখন দেখা যায় তুমি একটা মান পাবা আর কি। আর একটি মান পাওয়ার অর্থ হলো এই সরলরেখাটা এই বৃত্তটাকে কী করবে, আমার স্পর্শ করবে। হ্যাঁ, আর যদি তোমাদের বাইনের চান্স তুমি এক্সের দুইটা মান পাও, তাহলে এর মানে হচ্ছে এই সরলরেখাটি আমার বৃত্তটাকে ছেদ করে চলে যাবে, স্পর্শ করবে, কারণ আমি এখন দুইটা বিন্দু পাইতেছি। আর যদি তোমার কোনো বাস্তব মান না আসে, মানে দুইটা সরলরেখার সমীকরণকে সমাধান করে বা ওই দ্বিঘাত সমীকরণটাকে সমাধান করে কোনো বাস্তব মান না পাও বা রুটের ভিতরে মাইনাস পাও, তার মানে কি আমার বুঝতে হবে সরলরেখাটা বৃত্তের বাইরে দেওয়া যাবে, মানে স্পর্শ করবে না আর হচ্ছে ছেদও করবে না। তাহলে এটা হচ্ছে একটা ওয়ে। আর আরেকটা ওয়ে আছে যেটা হচ্ছে সহজ মেথড, সেটা হচ্ছে আমার সরলরেখার লম্ব দূরত্ব দিয়ে বের করা। মানে কেন্দ্র থেকে আমি কি করব, এটার কাহিনী হচ্ছে এরকম যে কেন্দ্র থেকে আমার এই সরলরেখার যে লম্ব দূরত্বটা আছে এটা আমি কি ব্যাসার্ধের সমান দেখাবো আর কি। দেখো এখানে আমার ব্যাসার্ধ আসতে হচ্ছে 5 একক। সো আমি যদি দেখাতে পারি যে আমার এই বৃত্তের কেন্দ্র থেকে আমার এই সরলরেখার যে লম্ব দূরত্বটা আছে এই লম্ব দূরত্বটা আমার 5 একক আসে, তাহলে আমার প্রমাণ হয়ে যাবে যে আমার এই সরলরেখাটি এই বৃত্তটাকে স্পর্শ করে। সো আর দ্বিতীয় কথা হচ্ছে লম্ব দূরত্ব বের করা কিন্তু সহজ, মানে তোমাদের ওই সমাধান থেকে এটা সহজ, কারণ ওইখানে আমার দেখা যেতেছে দ্বিঘাত সমীকরণ সমাধান করা লাগতেছে। সো এটা মোটামুটি আমার কাছে সহজ আর কি, লম্ব দূরত্ব বের করা। সো এই জন্য আর কি আমরা ফার্স্ট মেথড হচ্ছে এটা করব, মানে সহজ মেথডটা, যেটা এটা হচ্ছে আমার ধরো কেন্দ্র 3,1 দিছে আর বৃত্তের ব্যাসার্ধ দেওয়া আছে হচ্ছে তোমাদের 5 একক। সো এটা হচ্ছে আমার 5, এটা কিন্তু বৃত্তের ব্যাসার্ধ আর এটাই আমার ডি, এটা হচ্ছে আমার 5 একক আর ইকুয়াল টু 5, আর এটাই কিন্তু আমার ডি, মানে এটা ডি মানে হচ্ছে এই কেন্দ্র থেকে আমার এই সরলরেখার লম্ব দূরত্ব। হ্যাঁ, এটা হচ্ছে লম্ব দূরত্ব বলতে পারো তুমি। সো এটা হচ্ছে ব্যাপার। এখন তাহলে এটা হচ্ছে আমার স্পর্শক, এটা বৃত্ত, এটা আমার স্পর্শক। হ্যাঁ, সো এখন কথা হচ্ছে আমি তোমাদের কি বলে একটু দেখাই তাহলে কীরকম আসে। সো আমি ফার্স্ট মেথড করবো হচ্ছে মেথড 1 হচ্ছে লম্ব দূরত্ব দিয়ে। হচ্ছে তোমাদের লম্ব দূরত্ব দিয়ে মেথড হচ্ছে লম্ব দূরত্ব দিয়ে। তাহলে তুমি কি করো, এই কেন্দ্র থেকে এটার লম্ব দূরত্ব বের করো। তাহলে আমরা এরকম জানতাম যে তুমি এরকম বলতে পারবা যে কেন্দ্র 3,1 থেকে 3x প্লাস 4y মাইনাস 38 ইকুয়াল টু 0 সরলরেখার লম্ব দূরত্ব। লম্ব দূরত্ব ছিল এরকম যে ডি ইকুয়াল টু, আমরা মডুলাস নিয়ে কাজ করি। সো মডুলাস নিয়ে কাজ করলে দেখো আমি কি করব, এই
তোমার এই বিন্দুটা এখানে বসাই দেবো আর কি, মানে এই কেন্দ্রের স্থানাঙ্কটা আমি এক্সের জায়গায় বসাবো আর ওয়ার জায়গায় বসাবো, বুঝতে পারছো? মানে এক্স ইকুয়াল 3 বসাবো, ওয়াই ইকুয়াল টু 1 বসাবো আর কি, ঠিক আছে? তাহলে দেখো কী আসে, এক্স ইকুয়াল 3 বসালে আসবে এক্স হচ্ছে 3 3 9, 9, তারপর হচ্ছে প্লাস 4, মানে ওয়ার জায়গায় ওয়ার বসছে মাইনাসে 38 ডিভাইড বাই তোমাদের এক্সের স্কোয়ার প্লাস ওয়াই সব স্কোয়ার, তাহলে 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার, রুট ওভার অফ 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার, এরকম ছিল। সো যদি এরকম হয় তাহলে দেখো এটা কত আসে, বা ডি ইকুয়াল টু উপরে আসবে হচ্ছে তোমাদের করলে কত আসে 9 + 4, মানে হচ্ছে তোমাদের চারটে মডুলাসের ভিতরে মাইনাস সমস্যা নাই। দেখো এটা আছে 38, তাহলে 25 থাকবে। থার্টি এইট থেকে 30, হ্যাঁ 25 থাকবে। আর নিচে আসবে তোমাদের হচ্ছে এটা যদি রুট করতে তাহলে 5 আসতেছে, ঠিক আছে? এখন কথা হচ্ছে ভাই এটা তো -25 ছিল, কিন্তু আমি কিন্তু মডুলাস দিচ্ছি, কারণ আমার এই দূরত্ব কিন্তু কখনো নেগেটিভ হয় না। লম্ব দূরত্ব তো অলওয়েজ পজিটিভ, এর জন্য আমার এখানে কি আমি নেগেটিভ দিতেছি না। তাহলে দেখো কত আসে, আমি যদি এটাকে ভাগ করে দিই 5 জায়গায়, তাহলে কিন্তু আমার ডি ইকুয়াল টু আসবে 5 একক। দেখো ডি ইকুয়াল টু 5 একক হয়ে আসছে। দেখো আমার ব্যাসার্ধটা ছিল কিন্তু 5 একক, তার মানে ডি ইকুয়াল টু কিন্তু আর আসছে, মানে লম্ব দূরত্ব আর বৃত্তের ব্যাসার্ধ সমান। তাহলে তুমি এরকম বলতে পারো যে যেহেতু ডি ইকুয়াল টু আর, মানে লম্ব দূরত্ব আর তোমাদের বৃত্তের ব্যাসার্ধ সমান, সুতরাং তুমি বলতে পারো যে সরলরেখাটি বৃত্তকে স্পর্শ করবে, এরকম বলতে পারবা। সো এটা আশা করি বুঝতে পারছো। আর মডুলাসটা কেন দিচ্ছে বুঝতে পারছো, কারণ মডুলাসটা আমার -25কে আমার 25 বানাই দিচ্ছে আর কি। হ্যাঁ, মডুলাস না দিলে আমাকে প্লাস মাইনাস সাইন দিতে হবে আর কি। দূরত্বের বেলায় অবশ্যই আমরা মডুলাস নিয়ে কাজ করি। সো এটা হচ্ছে ব্যাপার। এখন দ্বিতীয় অংশে আমাকে স্পর্শবিন্দু বের করতে বলছে। এখন অনেকে বলতে পারে ভাই আপনি এই মেথডে কেন করলেন, কারণ আমরা যদি প্রথম মেথডে করতাম তখন কিন্তু আমাদের ওই যে একটা বিন্দু বের হইতো বা হোল স্কোয়ারের মাধ্যমে আমরা একটা এক্সের মান পেতাম, দেন আমি ওয়াইয়ের মান বের করে জাস্ট স্পর্শবিন্দুটা ওখানে, মানে একসাথে দুইটা প্রমাণ হয়ে যেত। একটা হচ্ছে সরলরেখাটা বৃত্তটাকে স্পর্শ করতেছে, এটা বুঝতেছে একটা বিন্দু আসতেছে এই জন্য, বা একটা সমাধান আসতেছে এই জন্য। আর 2 নম্বর হচ্ছে আমার সাথে সাথে কি স্পর্শবিন্দুটা বের হয়ে গেছে, বুঝতে পারছো? সো এখন আমি স্পর্শকের সমীকরণ এখন আমি এই মেথডে কীভাবে করবো দেখো, সেটা বোঝার জন্য প্রথম কথা হচ্ছে দেখো আমি স্পর্শকের সমীকরণটা কিন্তু এখানে নিশ্চিত হয়েছি যে এটা হচ্ছে আমার স্পর্শকের সমীকরণ আর কি। আর আরেকটা কাজ করতে পারো তুমি একটু কষ্ট করে, এখন দেখো আমি যদি এরকম করি যে এই বৃত্তের এই স্পর্শকের সমীকরণ আর এই বৃত্তের সমীকরণকে সমাধান করি, তাহলে হ্যাঁ বের হবে, এই বিন্দুর সমস্যা নাই। কিন্তু ওইটা একটু কঠিন হয়, যেহেতু আমরা ওই মেথডে যাইতেছি না, সেই জন্য আমরা একটু অন্যভাবে চেষ্টা করবো, বা একটু সহজ উপায়ে কী করবো বের করার চেষ্টা করবো স্পর্শবিন্দুটা। ধরো এটা আমার স্পর্শবিন্দু আর কি, মানে এটা হচ্ছে আমার স্পর্শবিন্দু, এটা পি বিন্দু আর কি, এটা আমার পি বিন্দু, বা এটাকে আমি বলবো স্পর্শবিন্দু। এটা হচ্ছে আমার স্পর্শবিন্দু। সো এই স্পর্শবিন্দুর স্থানাঙ্কটা তোমাকে বের করতে হবে। সো এটা আমি কীভাবে বের করবো, আমি একটু কষ্ট করে কী করবো যে এটার সমীকরণ তো আমি জানি, স্পর্শক সমীকরণ জানি। আমি একটা কাজ করব, এই যে ব্যাসার্ধটা আছে বা সিপি যে ব্যাসার্ধটা, এই ব্যাসার্ধ সমীকরণটা আমি বের করবো, বা আর যে আছে এটার এই ব্যাসার্ধ সমীকরণ আমি বের করবো আর কি। সো এখন দেখো এই স্পর্শক আর এই ব্যাসার্ধের এই দুইটার কিন্তু ছেদবিন্দু হচ্ছে আমার পি। স্পর্শক আর এই ব্যাসার্ধের ছেদবিন্দু আমার পি, বুঝতে পারছো? সো আমরা কিন্তু ওই যে সরলরেখায় তোমাদের শিখেছিলাম যে লম্বের পাদবিন্দু বের করা শিখছিলাম, যদি লম্ব হয় এটার পাদবিন্দু আমরা বের করতে পারতাম, ঠিক আছে? তার মানে এই স্পর্শকটা লম্ব ব্যাসার্ধ সমীকরণ বের করো। দেখো স্পর্শকের উপর লম্ব হচ্ছে আমার ব্যাসার্ধ সমীকরণ করো, আর এটাই তো তোমাদের সেট করছে হচ্ছে এটাই তোমার স্পর্শবিন্দু, তাই না? মানে তুমি এই স্পর্শকটার উপর লম্ব ব্যাসার্ধ সমীকরণ বের করবা, আর এটাই কিন্তু তারাই কিন্তু পরস্পর সেট করছে স্পর্শবিন্দুতে, মানে এই বলতে পারো তুমি যে এই ওর পাদবিন্দু তো এটা, ঠিক না? স্পর্শবিন্দু। হ্যাঁ, তাহলে দেখো আমরা স্পর্শকের সমীকরণ জানি, আমি ব্যাসার্ধ সমীকরণটা বের করব। দেখো আমার স্পর্শক
আর ব্যাসার্ধ কিন্তু পরস্পর লম্ব, তাহলে কিন্তু আমি স্পর্শকের সমীকরণটা মানে ব্যাসার্ধের সমীকরণটা বের করতে পারবো। তাহলে এরকম বলতে পারো যে তোমরা আবার মানে দ্বিতীয় অংশের জন্য এরকম বলতে পারো যে স্পর্শকের সমীকরণ স্পর্শক সমীকরণ আমাদের ছিল এরকম 3x + 4y - 38 = 0। সো এটা ধরো আমাদের কত, এটা ছিল 2 নাম্বার। আর তোমাদের ব্যাসার্ধের সমীকরণ, ব্যাস বা ব্যাসার্ধ যেটাই বলো, ব্যাসার্ধের সমীকরণ এখন কত হচ্ছে ভাই, এটাকে ব্যাস বলে, ব্যাসার্ধ বলে, এটাকে অবিলম্ব বলে, কোনো সমস্যা নেই। সো এটাকে তাহলে আমার কী হবে দেখো, আমি যেহেতু ওরা পরস্পর লম্ব, তাহলে আমি কী করবো, এক্সের সামনে এটা যাবে ওয়াইয়ের সামনে, আর ওয়াইয়ের সামনে যেটা সেটা যাবে এক্সের সামনে, আর প্লাস হলো মাইনাস, তাহলে এটা হবে 4x - 3y, 4x - 3y। তোমাদের এখানে হচ্ছে তোমরা বলতে যে ইকুয়াল টু কে লিখতে পারি আমি, সমস্যা নাই, মানে 4x - 3y। এখন ইকুয়াল টু কে আমরা কখন লিখতাম দেখো, ইকুয়াল টু কে লিখতাম কিন্তু আমরা যখন ওই তোমাদের কি বলে বিন্দুটা দেওয়া থাকতো, মানে স্পর্শ বিন্দুটা দেওয়া থাকতো, ঠিক আছে, কিন্তু এখানে কিন্তু স্পর্শ বিন্দুটা দেওয়া নাই, এখানে আমরা স্পর্শ বিন্দু বের করতে বলছি আর কি, বুঝতে পারছো? আচ্ছা, এখন আরেকটা প্লাস পয়েন্ট হচ্ছে তোমার স্পর্শ বিন্দু না দেওয়া থাকতো আমার কেন্দ্র তো দেওয়া আছে। এখন কেন্দ্র ও কিন্তু আমার এই ব্যাস বা ব্যাসার্ধ যেটাই বলো কিন্তু আমার এই তোমাদের কেন্দ্রগামী, হ্যাঁ। তো ওর নাম হচ্ছে তোমার, ওরে বলা হচ্ছে যেটাই বলো তুমি, আমি এই কালি দেওয়া যদি করি, এই যে এটা হচ্ছে আমার কেন্দ্রগামী, দেখো দেখো এটা কিন্তু কেন্দ্রগামী। সো এটাকে তুমি ওরা এটাকে অবিলম্ব বলে, অবিলম্ব মানে স্পর্শকের উপর যে লম্ব সেটাকে বলে অবিলম্ব, অবিলম্ব বলে বা ব্যাস বলে, কারণ কেন্দ্র দিয়ে গেছে, বা ব্যাসার্ধ বলতে আরও, কারণ ও কেন্দ্র দিয়ে গেছে, ব্যাস ব্যাসার্ধ সবাই তো কেন্দ্রগামী, ব্যাস বা ব্যাসার্ধ যেটা বলে বলতে পারো। অবিলম্ব মানে স্পর্শকের উপর যে লম্বা থাকে সেটা বলে অবিলম্ব, ব্যাস বা ব্যাসার্ধ তুমি যা খুশি তা বলতে পারো। সো এখন ও যেহেতু আমার এই কেন্দ্রগামী, মানে তোমাদের 3,1 কেন্দ্রগামী, তাহলে তুমি কি করবা, এই বিন্দুগামী, তাহলে আমি জাস্ট এখানে 3,1 মানে ইকুয়াল টু কে না লিখে আমি জাস্ট মানটা বসাইতেছি। তাহলে দেখো এখানে যদি আমি 3 বসাই তাহলে কত, 3 4 হয় 12, আর এখানে 1 বসে রয়েছে, তোমাদের আসে হচ্ছে কত 3, তাহলে আসে হচ্ছে তোমাদের এখানে কত আসবে 12 - 3 মানে হচ্ছে 9, তাহলে 9, তাহলে আমি যদি এটাকে 2 এর পাশে নিয়ে আসি এরকম হবে 4x - 3y - 9 = 0। এটা হচ্ছে আমার 3 নম্বর সমীকরণ। তাহলে দেখো আমি একবারে বের করে ফেলছি, বুঝতে পারছো যে আমি যেহেতু হচ্ছে আমার কেন্দ্রগামী ছিল, কেন্দ্র ডিস্টেন্স হল 3,1, সো সেটা বসাই দিয়ে একবারে আমি কে এর মান বের করে ফেলছি আর কি। আমরা 4x - 3 = কে লিখতাম, বাট কে এর মানটা আমরা একত্রে মানে একসাথে বের করে ফেলছি আর কি, হ্যাঁ। সো এটাকে বলা হয় আমার ব্যাস, বা তোমরা এটাকে মানে ওরা মেনলি এটাকে অবিলম্ব বলে, এটা আমি আগে বলছি যে যেটা হচ্ছে তোমার স্পর্শকের উপর লম্ব, স্পর্শকের উপর লম্ব টানলে এটাকে বলে অবিলম্ব, হ্যাঁ। অবিলম্বটার একটা বিশেষ নাম আছে এখানে, সেটা হচ্ছে ব্যাস বা ব্যাসার্ধ, কারণ আমরা এখানে মেনলি ব্যাস ব্যাসার্ধ এইগুলো নিয়ে তো কাজ করতেছি আর কি, হ্যাঁ। কারণ স্পর্শকের উপর লম্ব টানলে সেটা কেন্দ্র দিয়ে যাবে, আর কেন্দ্র দিয়ে গেলে সেটার নাম কিন্তু ব্যাস বা ব্যাসার্ধ হয়, হ্যাঁ। সো আর তাই এই চ্যাপ্টার তুমি অবিলম্বর মানে অবিলম্বর ওরা কথা বলছে বা বলে নাই বিষয়টা, মানে অত গুরুত্ব দিয়ে বলে নাই, এই কারণ এটাকে আমরা ব্যাস বা ব্যাসার্ধ বলতে পারি আর কি। সো অবিলম্ব নিয়ে এত প্যারা খাওয়ার কিছু নাই এখানে, অবিলম্বটাকে তুমি ব্যাস বা ব্যাসার্ধ বলতে পারবে আর কি, কারণ স্পর্শকের উপর লম্ব টানলে সবসময় সেটা ব্যাস বা ব্যাসার্ধ দিয়েই কিন্তু যাবে, বুঝতে পারছো? সো মানে অবিলম্বের উপর লম্ব টানলে সেটা সবসময় এখানে ব্যাস বা ব্যাসার্ধ হবে, বা স্পর্শকের উপর লম্ব টানলে সেটা সবসময় এখানে কি যাবে, ব্যাস বা কেন্দ্র দিয়ে যাবে আর কি। এই জন্য আমরা এই অবিলম্বটাকে বলতেছি হচ্ছে কি ব্যাস বা ব্যাসার্ধ, ঠিক আছে। তাহলে ক্লিয়ার করে একটা কথা মনে রাখবা যে আমরা জানি যে স্পর্শকের উপর লম্ব টানলে সেটাকে বলা হয় অবিলম্ব, বাট এই বৃত্তের চ্যাপ্টারে আমার কাহিনী হইতেছে কি যে এই অবিলম্বটাই ব্যাস বা ব্যাসার্ধ, কারণ আমি স্পর্শকের উপর যখন লম্ব টানি তখন ওই লম্বটা হচ্ছে আমার কি কেন্দ্র দিয়ে যাইতেছে, বা অবিলম্বটা কেন্দ্র দিয়ে যাইতেছে, যার কারণে ওটাকে আমরা ব্যাস বা ব্যাসার্ধ বলতে পারি আর কি। সো এখন তুমি স্পর্শবিন্দু কীভাবে বের করতে পারো দেখো, কাহিনী হচ্ছে আমি এই দুইটাকে যদি সমাধান করি তাহলে কিন্তু আমরা স্পর্শবিন্দু বের করতে। সো সমাধান তুমি অনেকভাবে করতে পারো, মানে সবচেয়ে মানে সমাধান করার সবচেয়ে সহজ নিয়ম হচ্ছে এখানে ক্যালকুলেটর দিয়ে করা,
আর ক্যালকুলেটর না করলে তুমি যদি হাতে করো তাহলে বজ্রগুণন দিয়ে করবে আর কি। সো 1 আর 2কে আমি জাস্ট 2 আর 3কে জাস্ট সমাধান করবো। যেমন দেখো আমি বজ্রগুণন করে দিই, আর তোমরা ক্যালকুলেটর সাহায্য নিতে পারো বজ্রগুণন করলে আমার একটা লাগবে এক্স ডিভাইড বাই সামথিং ইকুয়াল টু ওয়াই ইকুয়াল টু 1। সো তাহলে দেখো এক্স যখন নেবে তখন এক্সটা বাদ, এক্স বাদ এইটা আর এটা, এই দুটো সমীকরণ নিয়ে কিন্তু আমি কাজ করতেছি। সো এক্স বাদ থাকলে তোমাদের এখানে হবে হচ্ছে তোমাদের কত, একটু উল্টাপাল্টা হয়ে গেলো এর সাথে এটা, তাহলে এখানে কত আসে তোমাদের 4 নং 36, তাহলে মাইনাস 36, তারপর সূত্রের মাইনাস, দেন হচ্ছে তোমাদের কোনটা এটা গেলাম, এবারে এটা তাহলে 3 ইন্টু 38, এটা মনে হয় কত আসে 3 ইন্টু 38 না, এটা আসবে হচ্ছে আমাদের 90, আর হচ্ছে এখানে কত আছে 3 8 হচ্ছে 24, 90 হচ্ছে 114 মতো আসে। আর তাহলে এটা হচ্ছে মাইনাস 114, 114 আর কি। এটা কিন্তু প্লাস ছিল আর সূত্রে একটা মাইনাস, সেই জন্য মাইনাস আসছে। দেখো এটা এখানে লাগে, এটা হবে এইখানে মাইনাসের 36 মাইনাসের 114। ওয়াইয়ের বেলা কি একটু উল্টা করবা, মানে বা আগে একটা মাইনাস দিবা যেটা করো। সো ওয়াই বেলা ওয়াই বাদ, তাহলে তুমি আগে কী করো এইভাবে করো আর কি। তাহলে এটাকে করলে কত আসে দেখো 4 ইন্টু তোমাদের কত 38। সো এটা করলে যদি কত আসে দেখো তোমাদের এটা হচ্ছে 120 আর হচ্ছে তোমাদের কত 4টা 32, তাহলে কত আসে এখানে আর হচ্ছে তোমাদের 4টা 152 আছে, ঠিকই আছে। সো এটা হচ্ছে 152, আর তারপর তোমাদের সূত্রের মাইনাস হলে দেখো তোমাদের এবার হচ্ছে এটা আর এইটা, তাহলে এখানে হচ্ছে তোমাদের 3 নং 27, তাহলে হচ্ছে প্লাসের 27, মাইনাস ছিল এর জন্য প্লাস। তারপর 1 বেলা আছে ধ্রুবপদটা বাদ, মানে এটা বাদ, তাহলে এটা মাইনাসের 9, 3 এখানে 9, আর হচ্ছে তোমাদের এটা তার মানে মাইনাস আছে 4 4 আর 16, মাইনাস 16। সো এরকম আসে। সো এটা করলে কত আসে দেখো এক্স, এটা আসবে তোমাদের 150, মানে মাইনাস 150 ইকুয়াল টু ওয়াই ডিভাইডেড বাই তোমাদের এখানে কত 152 থেকে 27 চলে, 152 থেকে যদি 20 চলে যায় তাহলে থাকে কত তোমাদের 132, তার থেকে 7 চলে গেলে কত থাকে 125 ইকুয়াল টু তোমাদের এখানে কত আসে দেখো এর সাথে যোগ করে দিলে তোমাদের আসে 25, এরকম আসে। তাহলে দেখো এখানে আমার 25 দ্বারা তুমি কাটতে পারো, সমস্যা নেই। যদি এটা 1 না ছিল, সো 25 দ্বারা যদি কাটো এটাকে 25 দ্বারা কাটলে এখানে আসবে তোমাদের 6, এখানে আসবে 5, আর এখানে দেখো 1, ঠিক আছে। সো সুন্দর হয়ে গেল। তাহলে দেখো এটা সমান লাগবে, এটা সমান, তাহলে x = 6, সুতরাং x = 6, আর তোমাদের আসবে হচ্ছে এবং y = আসবে 5, তাহলে তোমার স্পর্শক বিন্দু কিন্তু আমরা পেয়ে গেলাম। সুতরাং স্পর্শক বিন্দু বা স্পর্শ বিন্দু বলতে পারো, এটা হচ্ছে x, y ইকুয়াল টু তোমাদের 6, 5। দেখো বুঝো কি না? তাহলে স্পর্শ বিন্দু আমরা বের করে ফেলছি। এরপর তোমরা ক্যালকুলেটর দিয়ে একটু চেক করে দেখবা যে আমার ঠিক আছে কিনা। হ্যাঁ, তবে ক্যালকুলেটরের ক্ষেত্রে তোমাদের সমীকরণটা এভাবে সাজাতে হয় x প্লাস by ইকুয়াল টু c, এভাবে সাজাতে হয়, মানে ধ্রুবপদটা ডানে রাখবা। সো এটা হচ্ছে তোমাদের মেথড 1 বলতে পারো। সো আমরা এটা আর কি প্রথমে হচ্ছে মেথড 1 স্পর্শবিন্দু মানে স্পর্শ করে এটা প্রমাণ করছি, আর দেন স্পর্শবিন্দু বের করছি আর কি লম্বর পাদবিন্দু দিয়ে। সো এবার তুমি মেথড 2-তে করতে পারো, মানে তোমাদের কি বলে ওই সমীকরণের সমাধান দিয়ে। সো সেটা যদি করি তাহলে দেখো ঘটনাটা কি ঘটে। সো তোমাদের যদি একটু মনে থাকে বিষয়টা এরকম ছিল, আমি যদি ওইগুলো দেখাইছি, এটা হচ্ছে মেথড 2 বা সমীকরণের সমাধান দিয়ে। এটা হচ্ছে তোমাদের সমীকরণ সমাধানের মাধ্যমে
সমীকরণ সমাধান। সো এখন দেখো যে আমার দুইটা জিনিস দেওয়া ছিল, একটা হচ্ছে এরকম, তুমি বলতে পারো গিভেন x² প্লাস y² মাইনাস 6x মাইনাস 2y মাইনাস 15 ইকুয়াল টু 0, এটা একটা। আর 2 নাম্বার ছিল অ্যান্ড তোমাদের একটা সরলরেখার সমীকরণ দেওয়া আছে, এটা হচ্ছে 3x প্লাস 4y মাইনাস 38 ইকুয়াল টু 0। সো এই দুইটা জিনিস দেওয়া আছে। হ্যাঁ, এখন দেখো আমাদের এখানে এই বৃত্তের সাথে এই সরলরেখা 3টা গণনা করতে পারে। হ্যাঁ, মানে ছেদ, স্পর্শ আর বাইরে দিয়ে দিতে পারে। মানে ধরো এটা আমার বৃত্ত, আমি জাস্ট একটু মনে করে দিতেছি তোমাদের। এটা আমার বৃত্ত হলে, ধরো এটা আমার বৃত্ত। সো যদি এটা বৃত্ত হয় তাহলে এখানে আমি 3টা গণনা করতে পারি। 1 নম্বর হচ্ছে তোমাদের এরকম, মানে সেট করতে পারে প্রথমে। সো সেট করলে ধরো এটা হচ্ছে আমার এই 2 নম্বর, হ্যাঁ এটা হচ্ছে আমার এই 2 নম্বর সরলরেখাটা আর কি। সো এটা হচ্ছে ধরো, আচ্ছা প্রথমে স্পর্শ করতে পারে, ধরো এটা হচ্ছে স্পর্শ করলো বা সেটই করলো, ধরো এটা হচ্ছে আমার 1 নম্বর কেস হতে পারে, মানে সেট করে চলে গেল। সো সেট করলে আমি হচ্ছে এই দুইটাকে সমাধান করে সমাধান পাবো দুটি। মানে এখানে আমি এই দুটাকে সমাধান করলে আমার কি একটা দ্বিঘাত সমীকরণ আসবে, ওই দ্বিঘাত সমীকরণের সমাধান আসবে দুটি, মানে দুটি বিন্দু পাবো। দুটি বিন্দু পাওয়া মানে কি, দেখো এই একটা বিন্দু, এই একটা বিন্দু, তার মানে এটা কি আমাকে এটা স্পর্শক না, এটা হচ্ছে আমার ছেদক। হ্যাঁ, আর সেকেন্ডলি হচ্ছে আমার যদি আমি একটা সমাধান পাই, মানে এই দুইটাকে সমাধান করে যে দ্বিঘাতটা পাবো, এটাকে সমাধান করে যদি এক্সের একটা মান পাই, তাহলে ওয়াইও একটা মান পাবো। তাহলে সেটা হচ্ছে আমার একটা বিন্দু পাইতেছে, সেটা আমার কি হবে, তাহলে এটা হবে আমার স্পর্শক, কারণ আমি এই একটা বিন্দু স্পর্শ করতেছি এখানে। এটা হচ্ছে আমার 2 নম্বর কেস। আর 3 নম্বরে এরকম হতে পারে, মানে ছেদ করলো না, স্পর্শ করলো না, বাইরে দিয়ে চলে গেল, বাইরে দিয়ে চলে গেলো। সো বাইরে দিয়ে চলা মানে কি, তুমি কোনো বাস্তব মান বা বাস্তব সমাধান পাবা না। এটার যে দ্বিঘাত সমীকরণ আসবে, দুইটাকে সমাধান করে ওইখানে কিন্তু আমাদের কি বলে, কোনো বাস্তব বা রুটের ভিতরে মাইনাস চলে আসবে আর কি। হ্যাঁ, সো এটা ছিল এরকম যে আমাদের যদি নিশ্চয়ক দিয়ে চিন্তা করি তাহলে আমার এখানে ছিল ডি ইকুয়াল টু প্লাস, মানে রুটের ভিতরে প্লাসটা মানে দুইটা মান আমি পাইতেছি এক্সের। সো এক্সের দুইটা মানের জন্য ওয়াই দুইটা মান পাবো, ছিল ডি ইকুয়াল টু 0 বা নিশ্চয়কের মানটা ছিল 0, আর এখানে ডি ইকুয়াল টু ছিল মাইনাস, মানে রুটের ভিতরে মাইনাস এরকম ছিল। তাহলে ডি ইকুয়াল টু প্লাস আসলে, বা তুমি ওইটা যে দ্বিঘাত সমীকরণটা বের করবা এই দুইটাকে সমাধান করে, যে দুই দ্বিঘাত সমীকরণ আসবে, ওই দ্বিঘাত সমীকরণের তুমি নিশ্চয়কের মান দেখেও বুঝতে পারবা যে হ্যাঁ আমার এটা কি স্পর্শক হবে, নাকি এটা আমার ছেদক হবে, নাকি এটা বাইরে দিয়ে যাবে। কারণ তুমি যদি নিশ্চয়কের মানটা পজিটিভ পাও তাহলে এটা কি আমার কি হবে, ছেদক হবে। নিশ্চয়কের মানটা 0 পাইলে আমার কি এটা হচ্ছে স্পর্শক হবে। আর যদি নিশ্চয়কের মানটা মাইনাস হবে তাহলে এটা কিছুই হবে না, মানে বাইরে দিয়ে যাবে। হ্যাঁ, সো এটা ডি ইকুয়াল টু প্লাস আসলে সেট করবে, ডি ইকুয়াল টু 0 আসলে স্পর্শ করবে, আর ডি ইকুয়াল টু মাইনাস আসলে হচ্ছে বাইরে দিয়ে চলে যাবে আর কি। হ্যাঁ, সো এটার জন্য আমরা কি করব, এটা দেখার জন্য আমরা কি করব, দেখো এখানে তোমাদের এখান থেকে একটা মান নিয়ে আমি এখানে বসাবো, হয় এক্স এর মান না হয় ওয়াই মান। তাহলে আমি 2 নং সমীকরণ হতে এরকম লিখতে পারি, 2 নং হতে এরকম লিখতে পারি যে দেখো এখানে আমি যদি ওয়াইটা রাখি তাহলে 4y ইকুয়াল টু বাকি দুইটা নিয়ে যাই ওই পাশে, তাহলে এরকম লিখতে পারি যে 4y ইকুয়াল টু 38 মাইনাসের 3x এরকম আসে। তাহলে আমি যদি ওয়াই রাখি তাহলে কী হয়, দেখো ওয়াই ইকুয়াল টু এটা হবে তোমাদের 38 মাইনাস 3x ডিভাইডেড বাই 4। এটা হচ্ছে আমার ধরো 3 নং সমীকরণ আর কি। সো ওয়াই মানটা বের করলাম। সো ওয়াই মান বের করে আমি জাস্ট বৃত্তের সমীকরণ বের করে দিই। সো এই জন্য আমি বলছি এই মেথডটা একটু কঠিনের জন্য, কারণ এখন ক্যালকুলেশনটা একটু দেখবা কঠিন হবে। সো এক্স বা ওয়াই তুমি এক্স এর মানও বের করতে পারো, কোনো সমস্যা নেই। সো এখন বসে আমি দেখবো যে এটাকে আমার কোনো হোল স্কোয়ার আসছে কিনা। তাহলে আমি বলতে পারি যে 1 ও 3 নং হতে বৃত্তের সমীকরণ 1, তাহলে এটাকে আসলে তোমাদের এক্স স্কোয়ার ছিল, মানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের জায়গায় আমি বসাবো এটা এরকম 38 মাইনাসের 38 মাইনাস 3x হোল স্কোয়ার ছিল, 3x হোল স্কোয়ার ছিল ডিভাইড বাই 4, 4 করলে তোমাদের আসে হচ্ছে 16 মাইনাসের 6x মাইনাসে তোমাদের কত ছিল 2y, তাহলে 2 ইন্টু ওয়াই মানে হচ্ছে এরকম।
তাহলে 2 ইন্টু ওয়াই মানে হচ্ছে তোমাদের 38 মাইনাসের 3x ডিভাইড বাই 4 আর হচ্ছে মাইনাসের 15 ইকুয়াল টু 0 ছিল, এটা ছিল হচ্ছে ব্যাপার। সো দেখো এখানে অনেকগুলো জিনিস কাটাকাটি যায়, যেমন ধরো এরকম এই 4 আর 2 কিন্তু কাটা যাবে, তার নিচে একটা 2 থাকবে। সো এটাকে আমি যদি একটু কাজ করি, আমি কষ্ট করে আমি 16 দ্বারা গুণ করে দিই, তাহলে দেখো এই 16টা কিন্তু চলে যাবে আর কি, 16 দ্বারা গুণ করে দিই, কারণ আমি ভগ্নাংশ নিয়ে কাজ করতে চাচ্ছি না। সো তুমি এটা কাটাকাটি করতে পারো বা 16 দ্বারা গুণ করলেও সমস্যা হয় না। তাহলে এখানে কী আসবে 16 স্কোয়ার, কত হচ্ছে আমার এখানে হোল স্কোয়ার বানাতে হবে। হোল স্কোয়ার বানালে যদি দেখি যে এটা হোল স্কোয়ার হইতেছে, তাহলে একটা মান আসবে, একটা মানে মান আসাকেই মানে স্পর্শ করবে। তাহলে এখানে আমার থাকতে হচ্ছে তোমাদের প্লাসের দেখো এখানে হচ্ছে 38 মাইনাস 3x হোল স্কোয়ার। সো এটাকে তোমাদের যদি একটু আমি করি, সূত্রে ভেঙে দিই, তাহলে এটা আসবে 38 স্কোয়ার। তারপর হচ্ছে মাইনাস তোমাদের হবে এরকম যে কী আসে এখানে এখানে আসে যে যত কাটা, তাহলে 3 আর এখানে 2 মানে 6, তাহলে 6 ইন্টু মানে ওই যে 2ab ক্ষেত্রে ইন্টু 38x এরকম আসে, প্লাসের 9 স্কোয়ার মানে 9x স্কোয়ার এরকম আসে। সো মাইনাসের তোমাদের এখানে কত দেখো 6s আছে একটা, এটা গেলে এরপর হচ্ছে মাইনাস 6s আছে, মাইনাস 6x মাইনাস 6x দেন হচ্ছে তোমাদের এরকম 6 এর সাথে আবার 16 গুণ হবে, তাহলে 6x ইন্টু 16 যেটাই বলো। তারপরে হচ্ছে তোমাদের মাইনাসের 2 ইন্টু ছিল, সো এটা 2 আর 4 চিন্তা করার দরকার নেই, এটা হচ্ছে তোমাদের কত আসে দেখো, এখানে নিচে থাকবে 2। সো যদি নিচে 2 থাকে তাহলে এটাকে করলে আসবে তোমাদের 2 দ্বারা যদি আমি করি, তাহলে কত আসে এখানে এইরকম লিখতে পারো 8 ইন্টু 38, আবার 16 দ্বারা তো গুণ করতেছি এখানে, তাহলে নিচে থাকবে হচ্ছে তোমাদের আর 2 আর 16, তাহলে 8 আসবে, 8 ইন্টু 38 এটা যে প্লাস প্লাসে তোমাদের 8 যেহেতু আছে, তাহলে 3 এটা 24x মাইনাসের এটার সাথে আমার 16 গুণ হবে, তাহলে 15 ইন্টু 16। দেখো ক্যালকুলেশনটা বাজে দেখে আমরা এইভাবে করি না, তাও আমি তোমাদের একটা দেখাই দিতেছি। তাহলে দেখো এখানে কি আসে, এখানে আছে 16x স্কোয়ার আর এখানে আছে তোমাদের 9x স্কোয়ার, তাহলে 25x স্কোয়ার। তারপরে তোমাদের x আছে কত দেখো, এখানে আছে 38 ইন্টু এক্স, কত আসছে আমি ক্যালকুলেশনটা করে ফেলি, 38 ইন্টু 6, তাহলে 228 মাইনাস 228x, আর এখানে আছে তোমাদের প্লাসের। সো এরপরে আসে এখানে হচ্ছে তোমাদের আর কোনো এক্স, এখানে আবার এক্স আছে, তাহলে মাইনাসের আছে 228 আর এখানে আছে 6 ইন্টু 16, হ্যাঁ 6 ইন্টু 16 228 324, আর 324 থেকে 24 গেলে 300x, তাহলে মাইনাস 300x। আর কি থাকতেছে দেখো, আর হচ্ছে তোমাদের ধ্রুবক পদ দেখো, কারণ এখানে ওয়াই থাকবে না আগে জানি, 38 স্কোয়ার, সো 38 স্কোয়ার আর কি 38 স্কোয়ার, আর কি আছে তোমাদের 16 আছে, না এটা তো চলে গেছে, দেন তোমাদের আছে তোমাদের 8 ইন্টু 38 আছে মাইনাস হবে, $1140, আর তারপর তার সাথে মাইনাস হবে 10 to 16, 900 আসে, প্লাস 900 ইকুয়াল টু 0। সো 25 দ্বারা ভাগ করে দিই আমি ছোটো করার জন্য, তাহলে এটা আসে এক্স স্কোয়ার
মাইনাসে তোমাদের এখানে আসবে কত 12 মেবি 12x প্লাসে তোমার 25 দ্বারা ভাগ করলে আসবে হচ্ছে তোমাদের কত আসে ডিভাইডেড বাই 25 36। দেখো ছোটো হয়ে গেছে, এখন একটু সুন্দর লাগতেছে। তাহলে দেখো হোল স্কোয়ার করা যায় কিনা, এখানে এইরকম লেখা যায় এক্স স্কোয়ার মাইনাস 2ab এবির কী লেখা যায় 2x ইন্টু 6 লেখা যায় প্লাস 6 স্কোয়ার। দেখো হয়ে গেছে হোল স্কোয়ার। তাহলে তোমাদের এটা আসবে এক্স মাইনাস 6 হোল স্কোয়ার ইকুয়াল টু 0। তাহলে এক্স ইকুয়াল টু আসছে আমার এইরকম হোল স্কোয়ার যদি বানাইতে পারো তাহলে ওই আমার কাজ হয়ে গেছে। মানে যদি এরকম হোল স্কোয়ার আসে তাহলে তুমি বুঝবে যে হ্যাঁ তোমার ক্যালকুলেশন ঠিক আছে। হ্যাঁ, যদি এরকম হোল স্কোয়ার না আসে তাহলে কিন্তু আমার ক্যালকুলেশন ঠিক নাই। তাহলে দেখো আমি এখান থেকে এক্সের একটা মান পাবো। তাহলে দেখো এটা আমি লিখতে পারি এরকম যে এক্স মাইনাস 6 ইকুয়াল টু 0 বা এক্স ইকুয়াল টু 6। সো এক্সের একটা মান পাইছি, দেখো এক্স ওয়ান পাইছি, বা শুধু বলতে পারো এক্স ওয়ান ইকুয়াল টু 6 বা এক্স টু ইকুয়াল টু 6। তার মানে এক্সের কিন্তু আমি একটা মান পাইছি। হ্যাঁ, তো যেহেতু আমরা এক্সের একটা মান পাইছি, সো এক্সের যেহেতু একটা মান পাইছি তাহলে অবশ্যই আমার এই সরলরেখাটা কি বৃত্তটাকে স্পর্শ করবে, মানে এই সরলরেখাটা এই বৃত্তটাকে স্পর্শ করবে, কারণ আমি এক্সের একটা মান জন্য ওয়াই একটা মান পাবো আর কি। ঠিক আছে, সো এই মেথডে করা একটা মজার ব্যাপার হলো আমি এইটাও বুঝতে পারতাছি যে এখানে যেহেতু আমি এরকম লিখতে পারি যে সুতরাং বলতে যে যেহেতু কি এক্সের একটি সমাধান পাওয়া গেছে, সুতরাং সরলরেখাটি বৃত্তটিকে স্পর্শ করবে আর কি। ঠিক আছে, সো এখন এটার মজার ব্যাপার হচ্ছে এখানে আমি কি করব, স্পর্শ বিন্দু আমার সাথে সাথে বের হয়ে যাবে, এটার সাথে স্পর্শ বিন্দু বের করতে। দেখো একটু হলো 6 পাই, তাহলে আমি ওয়াই এর মানটা একটু বসাই দিই, মানে সমীকরণ তোমাদের 3 নং সমীকরণটা বসাই দিই। তাহলে 3 নং সমীকরণ আমার বসাই দিলে কী আছে, দেখো এখানে ছিল ওয়াই ইকুয়াল টু তোমাদের 38 মাইনাসের ছিল হচ্ছে তোমাদের 3x, তাহলে 3 ইন্টু 6 ডিভাইড বাই হচ্ছে তোমাদের 4। তাহলে দেখো কত আসে তোমাদের 38 মাইনাসের হচ্ছে 18 4। তাহলে এখানে কত আসে দেখো আমাদের আর হচ্ছে 5, কারণ এটা আসে তোমাদের 20 ডিভাইড বাই 4, তাহলে 5 আসে আর কি, বা ওয়াই ইকুয়াল টু আসছে আমাদের 5। সুতরাং তুমি বলবো যে নির্ণয় স্পর্শ বিন্দু হবে তোমাদের এক্স কমা ওয়াই 6,5। বুঝতে পারছো? সো এটা হচ্ছে তোমাদের ব্যাপার। হ্যাঁ, সো বাংলা কথা এইভাবে লিখবে যে যেহেতু এখানে এক্স এর একটা মান পাওয়া গেছে সেহেতু সরলরেখাটি আমার ভিতরে স্পর্শ করবে, আর স্পর্শ বিন্দু ভুজ হলো 6, আর কোনটা আমি বের করে ফেলছি। সো এই হচ্ছে দুইটা মেথড। এই দুইটা মেথডে তোমার যেটা ভালো লাগে সেটাই করতে পারো, বাকি সব অঙ্ক এটাতে সলভ করতে পারো। বাট সমস্যা হচ্ছে এখানে আমার একটু ক্যালকুলেশনটা একটু চিন্তা ভাবনা করা লাগে, কারণ আমাকে হোল স্কোয়ার আনতে হবে। যদি হোল স্কোয়ার দেখো আসতেছে তার মানে কি আমার ক্যালকুলেশন ঠিক আছে, বা ও আমাকে স্পর্শ করবে, বা সরলরেখাটি ভিতরে স্পর্শ করবে। যদি দেখো হোল স্কোয়ার না আসে, দুইটা মান আসে, তার মানে সেভ করবে, বা আমার ক্যালকুলেশন হয়তো ঠিক নেই, বা তুমি কোথাও ভুল করছো আর কি। সো এই হচ্ছে দুইটা মেথড। তবে এই মেথডে তোমার স্পর্শ বিন্দুটা একসাথে বের হয়ে যায়, তোমাদের ওই কষ্ট করে আবার ওই অবিলম্ব বা ব্যাস বা ব্যাসার্ধের সমীকরণটা বের করা লাগে না। সো এটা ছিল তোমাদের প্রথম অঙ্ক, মানে এসি আনসারের। এরপরে একের একটা মানে এটা আর কি। হ্যাঁ, সো এরপরে বাকি অঙ্কটা দেখো, এত সকলটা স্পর্শ বন্ধু নির্ণয় সেম অঙ্ক। হ্যাঁ, আমি দেখো এত অঙ্ক করে দিতে পারবো সব, বাট সমস্যা হচ্ছে ধরো এটা হচ্ছে তোমার ওয়েস্ট অফ টাইম, কারণ দেখো এখানে সব অঙ্ক যেহেতু সেম, তুমি কিছুটা করো এখান থেকে, কারণ আমি যদি সব করা দিই তাহলে তুমি তো প্র্যাকটিসই করা হলো না তোমার। বুঝতে পারছো? সো এটা সেম অঙ্ক, মানে সেম টাইপগুলো আমি একটা একটা করে শেষ করে দিই একটা আগে। এরপর 2 নম্বর বলছে যে x - 5 প্লাস 2 এগুলো যে রেখাটি আয়তক্ষেত্র বৃত্তের একটি ব্যাস হলে এর মান নির্ণয় করো। আচ্ছা, এটাও ইজি অঙ্ক, একটু পরে করে দিতেছি, দাঁড়াও।